বন্ধুরা, কিছুদিন আগে আন্তর্জাতিক একটি ডায়াবেটিস সেমিনারে আমেরিকার একজন চিকিৎসক বিজ্ঞানী বলেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ডায়াবেটিস রোগীদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হাতে অনেক অত্যাধুনিক উইপন বা অস্ত্রশস্ত্র তুলে দিয়েছেন। অনেক অত্যাধুনিক কার্যকরী ওষুধপত্র এবং অত্যাধুনিক ইনসুলিন তুলে দিয়েছেন, যার দ্বারা আমরা খুব সহজেই ভালোভাবে ব্লাড সুগার রোগীদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারছি। কিন্তু আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশনকে বা ডায়াবেটিসের জটিলতাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনারা জানেন কি, শুধুমাত্র রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা নয়। শুধুমাত্র রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা হাজার একটা ডায়াবেটিসের কমপ্লিকেশনের মধ্যে জড়িয়ে পড়ছি। কেন এমনটা হচ্ছে? এর পিছনে আসল কারণটাই বা কি? এর পিছনে বিজ্ঞানটাই বা কি? আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে ডায়াবেটিস রোগীদের ওষুধ খেয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে কেন হাজার একটা ডায়াবেটিসের কমপ্লিকেশনে ভুগছেন, এ নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা সবকিছু ভালোভাবে জানতে পারেন, বুঝতে পারেন। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রক্তের মধ্যে থাকা গ্লুকোজকে নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকের পরামর্শে নিয়মিত ডায়াবেটিসের ওষুধপত্র খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, আবার রক্ত পরীক্ষা করে দেখছেন আপনাদের রক্তে গ্লুকোজ বা সুগার নিয়ন্ত্রণে আছে। আপনারাও আশ্বস্ত হচ্ছেন এবং আপনার ডাক্তারবাবুও আশ্বস্ত হচ্ছে। আপনারা জানেন কি, রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকা মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা নয়। আবার এই ডায়াবেটিসের রোগীরাই দীর্ঘমেয়াদে ব্লাড সুগারের ওষুধ খেয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনের শিকার হচ্ছে। তাদের ফ্যাটি লিভার যেমন ডেভেলপ করছে, তাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক নিউরোপ্যাথি, বিভিন্ন ধরনের নার্ভের প্রবলেম, নেফ্রোপ্যাথি বা কিডনির প্রবলেম হচ্ছে, রেটাইনোপ্যাথি বা চোখের প্রবলেম হচ্ছে, অনেক ক্ষেত্রে ডায়াবেটিক ফুট হচ্ছে, অ্যাম্পুটেশন করতে হচ্ছে, আঙুল কেটে বাদ দিতে হচ্ছে। এরকম বিভিন্ন 60 ধরনেরও বেশি রকমের ডিজিজে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন ইনফ্ল্যামেটরি ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, এমনকি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। কেন এমনটা হচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। আপনাদের তো ডায়াবেটিস ভালো হয়ে যাওয়ার কথা। ডায়াবেটিস তো সারছেই না, বরঞ্চ হাজার একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন বা জটিলতা এসে হাজির হচ্ছে। ডাক্তারবাবুদের জিজ্ঞেস করলে তারা বলছেন ডায়াবেটিস হচ্ছে একটি প্রোগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে এটা নাকি হয়েই থাকে। কেন ডায়াবেটিসের কমপ্লিকেশনকে, ডায়াবেটিসের জটিলতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এ বিষয়ে আলোচনা করার আগে আমাদের 3টি বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নিতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাম্বার 1, ডায়াবেটিস আমাদের শরীরে কিভাবে, কোন পদ্ধতিতে, কি কারণে তৈরি হয়ে থাকে। যদি আমরা ডায়াবেটিসের আসল কারণটা না জানি, তাহলে ডায়াবেটিসকে কোনো সময়ই সারাতে পারবো না, ডায়াবেটিসকে রিভার্স করতে পারবো না। নাম্বার 2, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায়, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিসকে কিভাবে, কোন পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে, এগুলিকেও আমাদের অবশ্যই জানতে হবে। নাম্বার 3, কেন আমাদের শরীরে
কি কারণে শুধুমাত্র রক্তের সুগারকে বিভিন্ন ওষুধপত্র দিয়ে নিয়ন্ত্রণ করতে গিয়ে ডায়াবেটিসের এই কমপ্লিকেশন বা ডায়াবেটিসের জটিলতা তৈরি হয়ে থাকে, সেটিও আমাদের অবশ্যই জানতে হবে। বিজ্ঞানের এই জটিল বিষয়গুলিকে সহজ সরলভাবে বাংলা ভাষায় সাধারণ মানুষের বোঝার উপযোগী করে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, মন দিয়ে ভিডিওটি দেখবেন। আসুন প্রথমে আমরা আলোচনা করে দেখি কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীরে ডায়াবেটিসের মতন জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। আমরা নিয়মিত যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেগুলি মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি। 1 নাম্বার কার্বোহাইড্রেট, 2 নাম্বার প্রোটিন, 3 নাম্বার ফ্যাট। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার আমাদের স্টমাকে ভেঙে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এই গ্লুকোজ সরাসরি আমাদের সেলের মধ্যে ঢুকতে পারে না, তাদের প্রয়োজন হয়ে থাকে একটি ক্যারিয়ার বা বাহকের। কার্বোহাইড্রেটের রেসপন্সে আমাদের শরীরের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়ে রক্তে আসে। এই ইনসুলিনই হচ্ছে গ্লুকোজের বাহক বা ক্যারিয়ার। আপনারা সকলেই জানেন আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি কোষের বহিরাবরণে আউটার লেয়ারে রয়েছে ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন আমাদের সেলের রিসেপ্টরের উপরে গিয়ে বসে, রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তখন আমাদের সেলের গ্লুকোজ প্রবেশ করার পথটি ওপেন হয়ে যায় বা খুলে যায়। সেই পথ দিয়ে গ্লুকোজ আমাদের সেলের মধ্যে প্রবেশ করে। আমাদের সেলের মধ্যে থাকা মাইটোকন্ড্রিয়া গ্লুকোজকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে, এটিপি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই, সেই এনার্জি দিয়েই আমরা চলি, আমাদের মেটাবলিক কার্যক্রমগুলিও সম্পন্ন করি। এইভাবেই ইনসুলিন গ্লুকোজকে হ্যান্ডেল করে। এখন আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট খাদ্য খাবার বারে বারে ঘন ঘন বেশি বেশি পরিমাণে খেয়ে থাকি, অলস জীবনযাপন করি, কোনো রকম শারীরিক পরিশ্রম না করি, তাহলে আমাদের রক্তে বারে বারে বেশি বেশি পরিমাণে গ্লুকোজের পরিমাণ বাড়বে। আবার এই গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে ঢুকানোর জন্য আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকেও বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করে আমাদের রক্তে পাঠাতে হবে। এই প্রক্রিয়া যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে একটা সময়ের পরে গিয়ে আমাদের সেলের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। আমাদের সেলের মধ্যে গ্লুকোজ কনভার্ট হয়ে ফ্যাট আকারে জমতে থাকবে। একটা সময় পরে গিয়ে দেখা যাবে আমাদের সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে যাবে, আমাদের সেলগুলি ওভারলোডেড হয়ে যাবে। তখন আমাদের সেলগুলি আর গ্লুকোজকে ঢুকতে দিতে চাইবে না, কারণ আমাদের সেলগুলির আর এত গ্লুকোজের প্রয়োজন নেই। তখন আমাদের সেলগুলি ইনসুলিনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। এটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার সাথে সাথে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ে না। এটি একটি দীর্ঘকালীন প্রসেস, প্রায় 8 থেকে 10 বছর সময় লাগে। এই স্টেজে আমাদের শরীর বেশি বেশি পরিমাণে ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে জোর করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ব্রেক করে ইনসুলিন আমাদের সেলের মধ্যে সুগারকে ঢুকিয়ে দেয়। এভাবে আমাদের শরীর অতিরিক্ত ইনসুলিন তৈরি করে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে। এটা করতে গিয়ে এভাবে বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করার ফলে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিও দুর্বল হয়ে পড়ে, ইনসুলিনের উৎপাদনও কমে যায়, যার ফলশ্রুতিতে আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, ইনসুলিনের পরিমাণও বেড়ে যায়। আসুন এবার আমরা প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ওষুধপত্রগুলি ব্যবহার হয়ে থাকে সেগুলি আমাদের রক্তের ব্লাড সুগারকে কিভাবে কোন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে, এর সাথে সাথে কিভাবে ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলিও তৈরি হয়ে থাকে সেইগুলিকে নিয়ে একটু আলোচনা করে দেখি। বাজারে যত ধরনের ডায়াবেটিসের ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলির মোড অফ অ্যাকশন অর্থাৎ কাজ করার পদ্ধতি হলো
প্রধানত তিন ধরনের। নাম্বার ওয়ান, রক্তের বাড়তি সুগারকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়া। এক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। রক্তের বাড়তি গ্লুকোজকে বাইরে ইউরিনের সঙ্গে বের করে দেওয়ার সময় শুধুমাত্র গ্লুকোজই বাইরে বেরিয়ে যায় না, এর সাথে সাথে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইলেকট্রোলাইটও বেরিয়ে যায়। নাম্বার টু, ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ানো, কার্বোহাইড্রেট খাদ্য খাবারকে স্লোলি অ্যাবজর্ব করানো, লিভারের সুগার তৈরিকে রেস্ট্রিক্ট করানো। নাম্বার থ্রি, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে প্রেসারাইজ করে কুইজ করে রক্তে ইনসুলিন সিক্রেশনকে বাড়ানো, যাতে বাড়তি ইনসুলিন রেজিস্ট্যান্সকে ব্রেক করে সুগারকে আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। বেশিরভাগ মুখে খাওয়া ডায়াবেটিসের ঔষধ রক্তের সুগার নিয়ন্ত্রণে এইভাবেই কাজ করে। এভাবে চলতে চলতে একটা সময় পরে গিয়ে দেখা যায় প্রথমে যে পরিমাণ ওষুধ দিয়ে জোর করে ইনসুলিনের নিঃসরণকে বাড়ানো যেত, সময়ের সাথে সাথে ইনসুলিনের পরিমাণকে বাড়াতে প্রয়োজন হয়ে থাকে ওষুধের পরিমাণ, ওষুধের ডোজ, ওষুধের কম্বিনেশনকে বাড়ানোর। যত আমরা জোর করে ওষুধ দিয়ে ইনসুলিনের পরিমাণ বাড়াবো, সাথে সাথে আমাদের সেলগুলিও ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়িয়ে দেবে, গ্লুকোজকে ঢোকাতে বাধা দেবে। এইভাবেই বেশি বেশি পরিমাণে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলি ইনসুলিন তৈরি করার ফলে একটা সময় পরে গিয়ে আমাদের বিটা সেলগুলো অ্যাডজাস্টেড হয়ে যাবে, ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেবে। তখন রোগীকে বাইরের থেকে ইনসুলিন ইনজেকশন দেওয়া ছাড়া বাঁচিয়ে রাখা যাবে না। আপনারা জানেন আমাদের শরীরে ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের সুগারকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আপনারা জানেন কি, আমাদের মধ্যে অনেকেই জানেন না ইনসুলিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তের বাড়তি সুগারকে ব্রেনের নির্দেশে লিভারের কাছে পাঠানোর মাধ্যমে আমাদের প্রোটেক্টিভ মেকানিজমের জন্য আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গ্লাইকোজেন এবং ফ্যাট আকারে জমা করা। কথা ছিল তো রক্তের গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এই কাজটা ঠিকভাবে করতে পারছে না, অল্প কিছু সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে পারছে, বাকিটা ফ্যাট আকারে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমা করছে, বিশেষ করে আমাদের লিভারে। এর ফলে আমাদের শরীরে তৈরি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতন রোগ। বিভিন্ন জায়গায় ফ্যাট বা চর্বি সঞ্চিত হওয়ার ফলে বাড়ছে আমাদের শরীরের ওজন বা অবিসিটি। আমরা রক্তে সুগার এবং ইনসুলিনের পরিমাণ বেশি থাকলে আমাদের রক্তের ঘনত্ব বা ভিসকোসিটি বেড়ে যায়, যার ফলে দেখা দেয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আপনারা সকলেই জানেন লবণ জলকে ধরে রাখে, আবার আমাদের রক্তের বাড়তি সুগার, বাড়তি ইনসুলিন লবণকে ধরে রাখে, যা আমাদের ব্লাড ভলিউমকে বাড়িয়ে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন তৈরি করে। ইনসুলিন এবং গ্লুকোজ আমাদের শরীরের রক্তনালীর নার্ভ সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে থাকে। রক্তনালীগুলিতে প্লেক জমতে সাহায্য করে থাকে, যা আমাদের ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের শরীরের ছোট ছোট রক্তনালীগুলি, নার্ভ সিস্টেম এবং বড় রক্তনালীগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসাবে নিউরোপ্যাথি বা বিভিন্ন ধরনের নার্ভের রোগ, নিউরোপ্যাথি বা নেফ্রোপ্যাথি, রেটাইনোপ্যাথি, চোখের প্রবলেম, ডায়াবেটিক ফুটের মতন সমস্যা দেখা দিয়ে থাকে। আচ্ছা, আপনারা বলুন তো আমাদের সমস্যাটা কি ছিল? আমাদের মূল সমস্যা তো ছিল ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলো কি করে? প্রয়োজন অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খাওয়ার ফলে, অলস জীবনযাপন করার ফলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলো, যার ফলশ্রুতিতে আমাদের রক্তে সুগার এবং ইনসুলিনের পরিমাণ বাড়লো। তখন যদি কার্বোহাইড্রেট খাদ্য খাবারকে একটু রেস্ট্রিক্ট করে একটু এক্সারসাইজ করলেই তো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স হয়ে যেত, ঠিক হয়ে যেত। সিম্পল একটা বিষয়, সেটা না করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স না করে
বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে রক্তে ইনসুলিনের পরিমাণকে বাড়িয়ে জোর করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ব্রেক করে রক্তের সুগারকে সেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তৈরি হয়েছে যত বিপত্তি, যত সমস্যা। এই যে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের চিকিৎসা পদ্ধতি অর্থাৎ মেথড অফ ট্রিটমেন্ট, শরীরে ইনসুলিনের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও ওষুধপত্র দিয়ে প্যানক্রিয়াসের বিটা সেলগুলোর ইনসুলিন সিক্রেশনকে জোর করে বাড়িয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করার চিকিৎসা করার এই পদ্ধতিটা নিয়েই এখন সারা বিশ্বের প্রশ্ন উঠে গেছে। এই পদ্ধতিতে চিকিৎসা করলে কোনোদিনই ডায়াবেটিস তো ভালো হবেই না, আপনাদের শরীরে দেখা দেবে হাজার একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন। আপনারা ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না। যারা ভিডিওটি দেখছেন আমি তাদের কাছে প্রশ্নটি রাখলাম, ডায়াবেটিসের এই যে চিকিৎসা পদ্ধতি এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আপনারা এই ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে বাঁচবেন কি করে? আমি তো আগেই আলোচনা করেছি ডায়াবেটিসের মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। শুধুমাত্র ডায়াবেটিসই নয়, আমাদের প্রত্যেকটি মেটাবলিক সিন্ড্রোমের মূলে রয়েছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যদি এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে পারি তাহলে আমাদের শরীরে থাকবে না ডায়াবেটিসের মতন মারাত্মক রোগ। আর ডায়াবেটিস যদি না থাকে তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশন হওয়ার তো কোনো প্রশ্নই নেই। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে, কোন পদ্ধতিতে আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করব। এই বিষয়ের উপরে আমার অনেকগুলি ভিডিও আছে, আমি ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা বিস্তারিতভাবে জানতে চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ। কোনো ওষুধ দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সকে সারতে পারবেন না, রিভার্স করতে পারবেন না। ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে গেলে আপনাদের লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হবে। আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের জীবনশৈলী, আপনাদের জীবনাচার, মানসিক সুস্থতার চর্চা, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত এক্সারসাইজের মধ্যে দিয়েই খুব সহজেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।